আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আর এই আম দিয়ে কিন্তু অনেকে অনেক রকমভাবে আচার তৈরি করেন। আজকে আমি যে আচারের রেসিপি শেয়ার করেছি সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর অনেক লোভনীয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটি কিন্তু একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে ঠিক এইভাবে আচারটি তৈরি করার। আজকের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম 1 কেজি 200 গ্রামের মতো। এখন আমের খোসাটাকে একটু মোটা করে কেটে নিতে হবে। তো আমের খোসাটাকে আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে ক্লিন করার জন্য একটা বাটির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। আর তার মধ্যে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছে। এখন এই লবণ পানির মধ্যে আমি আস্ত আমগুলো দিয়ে নিচ্ছি। আর আমগুলোকে কিন্তু কেটে নেওয়ার আগে ঠিক এরকমভাবে লবণ পানির মধ্যে ধুয়ে নিতে হবে। এতে করে কিন্তু আমের ওপরে যে এক্সট্রা একটা কষ থাকে সেটাও বের হয়ে যাবে। আর আচারটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। এখন লবণ পানির মধ্যে থেকে আমগুলো তুলে নিয়ে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো চাইলে একটু ছোট বা বড় করেও কেটে নিতে পারবেন। আমি একটু চিকন আর একটু লম্বা করে কেটে নিয়েছি। আর আমগুলো কিন্তু কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে, অর্থাৎ কাটার পরে কিন্তু আমগুলো কোনোভাবেই ধোয়া যাবে না। এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তো সেজন্য একটা প্যানের মধ্যে নিচ্ছি 5টা শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নের মধ্যে যেহেতু মেথি, মৌরি এবং রাঁধুনি থাকে, এই কারণেই কিন্তু এই মশলাটা দেওয়ার কারণে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তাই এটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। এখন একেবারে লো আছে আমি 4 থেকে 5 মিনিটের জন্য এই মশলাটাকে একটু ভেজে নেব। এতে করে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে শুকনো অবস্থাতেই আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। আর একেবারে কিন্তু মিহি করে এটাকে ব্লেন্ড করা যাবে না, একটু দানা রেখেই ব্লেন্ড করতে হবে। এতে করে কিন্তু আচারের মধ্যে মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারবেন। এখন আচার তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর রসুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন লো আঁচে এই রসুনটাকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এই রসুন কুচিটা দেওয়ার কারণে কিন্তু এই সরিষার তেলের মধ্যে ঠিক এরকম একটু ফেনা দেখা যাবে। এই ফেনাটা কিন্তু একটু পরেই কমে যাবে। এখন দিয়ে নিচ্ছি 2 টুকরো তেজপাতা, আর সাথে দিয়ে নিব 1 টুকরো দালচিনি। এখন এই তেজপাতা দালচিনিটাকে এই রসুনের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষাটাকে একটু পানি দিয়ে খুব ভালো মতো বেটে নিয়েছি। এখন সরিষা বাটাটাকে একটু তেলের সঙ্গে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি কালো সরিষা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণে একটু কম ব্যবহার করতে হবে। এখন ভালো মতো একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, আর সাথে দিয়ে নিচ্ছি কেটে নেওয়া আমগুলো। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। আর এই মশলাগুলোর সঙ্গে আমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা মশলা যেভাবে দেখিয়েছি ঠিক এরকমভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঠিক আচারটা আমার মতোই পারফেক্ট হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। মরিচের গুঁড়া আর লবণটা কিন্তু নিজেদের স্বাদ মতো, আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। এখন মশলাগুলোর সাথে আমটাকে আবারও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে এ পর্যায়ে লো টু মিডিয়াম রাখতে হবে, কারণ আচারটা সেদ্ধ করার জন্য কিন্তু আমরা এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করব না। এখন দিয়ে নিচ্ছি আচারের জন্য গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা, আর সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে গুড়টা ব্যবহার করলে কিন্তু স্বাদ এবং কালার দুটোই খুব ভালো আসে। এখন দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাফ কাপ পরিমাণ গুড় এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারেন, তবে গুড় দিয়ে আচারটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখন ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আচারের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি এখানে সম্পূর্ণ ব্যবহার করিনি। 1 চা চামচ পরিমাণ তুলে রেখেছি, যেটা আমি আচারের শেষে ব্যবহার করব।
এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি বের হবে আর আম থেকেও কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেবে। এখন এই পানিটার মধ্যে আমি নেড়েচেড়ে আমটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আপনাদের আমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ করার জন্য একটু পানির প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমটাকে সেদ্ধ করার জন্য পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আচারটাকে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যাবে না, আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু ফ্রেশ আম দিয়েই এই আচারটা তৈরি করে নেওয়ার। আচারটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে আর একটু পর পরই কিন্তু ঢাকনাটা খুলে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আমগুলো যখন অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ এই ভিনেগারটা কিন্তু আচারটা অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে হেল্প করবে, আচারটা কিন্তু নষ্ট হবে না। এখন খুব ভালো মতো একটু মিশিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রাখবো আর চুলার আঁচটাকে কিন্তু একেবারে লোতে করে দিতে হবে। গুড় আর আম থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে আর আমগুলোও কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে আমগুলো একটু সেদ্ধ হয়নি সেগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই কিন্তু অবশিষ্ট এই মশলাগুলোর মধ্যে আমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। অনেকটা সময় ধরে কিন্তু আচারটাকে আমি খুব ভালো মতো জাল করে নিয়েছি আর আচারটা কিন্তু এখন প্রায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে। গুড় আর আমের পানিটা কিন্তু এখন প্রায় শুকিয়ে গিয়েছে আর আচারটা কিন্তু অনেক বেশি ঘন আর আঠালো হয়ে গিয়েছে। আপনারা যেরকম রাখতে চান তার থেকে একটু পাতলা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, কারণ আচারটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আচারটা তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে, অনবরতই কিন্তু একটু সময় পরপর নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু আচারটা হাঁড়িটা নিচে লেগে যাবে আর আচারের ফ্লেভারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন সব শেষে আচারের জন্য তৈরি করা স্পেশাল মশলাটাও দিয়ে নিলাম। আমরা যে 1 চা চামচ পরিমাণ মশলা রেখে দিয়েছিলাম সে মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর আলতোভাবে একটু মিশিয়ে আমি চুলা জালটাকে বন্ধ করে দিব। তারপরে এই আচারটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার পর যে কোনো এয়ারটাইট বক্স অথবা কিন্তু কাঁচের বয়মেও আপনারা আচারটাকে সংরক্ষণ করতে পারেন। যেহেতু এর মধ্যে ভিনেগার দেওয়া হয়েছে তাই কিন্তু অনেক দিন যাবৎ আচারটা অনেক ভালো থাকবে। আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করে ঘরে একবার তৈরি করেন আশা করছি পরিবারের সবার অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।